পদ্মা, মেঘনা, যমুনার নীল জল প্রবল বেগে ধেয়ে এসে সমষ্টির সকল পাপ ধুয়ে মুছে নিয়ে যাবে একদিন। পাপ দুই প্রকার, ব্যক্তিগত পাপ ও সমষ্টির পাপ। ব্যক্তিগত পাপ থেকে মুক্তির উপায় হলো ক্ষমার মাঝে নিজেকে সমর্পণ করা। সমষ্টির পাপ মার্জনার উপায়টি আমার ঠিক জানা নেই। অনেক কিছুই জানা নেই, আমরা জানি না যে আমরা জানি না। এই মুহূর্তে শুধু এটাই জানতে পারছি, সমষ্টি এক ভয়ানক পাপে খুব বেশি গভীরে নিমজ্জিত হয়ে গেছে। সমষ্টি কেন এমন করলো? সমষ্টি কেন পথহারা হয়ে গেল? কেন অসংগঠিত হয়ে গেল পুনরায়? আমাদের সমষ্টি তো গঠিত হয়েছিল। সাংগঠনিক ব্যবস্থাপনায় গঠিত সমষ্টি তার দুর্বার কর্মধারায় বড় মাপের সফলতা এনেছিল, যারই চাক্ষুষ দৃষ্টান্ত বাংলাদেশের উদ্ভব। বস্তুত এই পতন দশার কারণ আছে, সেটি ঐতিহাসিকভাবে মানুষের চেতনা যেভাবে গঠিত হয় তার অনেক কিছু থেকে মানুষ মুক্ত হতে পারে না। সেই ষোড়শ শতকে ইংল্যান্ডে জাতীয় ভাবধারা ও চিন্তার জগতে রেনেসাঁ ভিত্তিক মানবতাবাদের জোয়ার চলছিল। রোমান ক্যাথলিকদের কাছে ধর্ম তার যাজক সর্বস্ব রক্ষণশীলতার জন্য একান্ত পরিপন্থী ছিল সে মানবতাবাদ। ক্যাথলিকদের মতে মানব জীবনে ঈশ্বর নিরপেক্ষ কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। যাজকদের মধ্যস্থতা ছাড়া মানুষ ঈশ্বরের সঙ্গে স্বাধীনভাবে কোনো যোগসূত্র স্থাপন করতে পারবে না। কিন্তু রেনেসাঁসের প্রবক্তা প্রটেস্ট্যান্টদের মতে স্বাধীন চিন্তা ও বিচার বুদ্ধি সমন্বিত মানুষের ঈশ্বর নিরপেক্ষ এক স্বতন্ত্র অস্তিত্ব আছে এবং মানুষ তার জীবনের বিচিত্র ঐশ্বর্য, অন্তর অনুসন্ধান ও কর্মশক্তির বিকাশ সাধন করে সে অস্তিত্বকে সমৃদ্ধ করে তুলতে পারে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠা পায় ধর্মনিরপেক্ষ উদার রাজনীতি, যারই নাম আধুনিকতা। আমাদের ভারতবাসীর রাজনৈতিক দীক্ষা এসেছে ধর্মের ভিত্তিতে। ধর্মভিত্তিক রাজনীতির উদ্ভব আমাদের দেশে ব্রিটিশ শাসনের পরিণাম বলা যেতে পারে। 1947 খ্রিস্টাব্দে ধর্মের ভিত্তিতে ভারত বিভক্ত হয়, যা ছিল একটি বড় পরিসরের অযুক্তি, যার খেসারত বিশ্ব সভ্যতা এখনো দিতে পারেনি। দ্বিজাতিতত্ত্ব এমন এক কৃত্রিম ধারণা যার বীজমাখা বাস্তবায়ন মানব সভ্যতার বৈশিষ্ট্যকে ব্যাপকভাবে নতজানু করে দেয়। সেই নতজানু দশার বিপরীতে রেনেসাঁর পাদপ্রদীপের ছায়া হলো 1952, 1954, 56, 58, 62, 66, 69, 70, 1971। এগুলো সবই বাঙালি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠার পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট। এরই ধারাবাহিকতায় এই দেশে প্রতিষ্ঠা পায় ধর্মনিরপেক্ষ উদার রাজনীতি, যারই নাম সে আধুনিকতা। আমরা আধুনিক আর উন্নত হয়েছিলাম। ধর্মাশ্রয়ী রাজনীতি একটি মধ্যযুগীয় চর্চা, যে যুগে জ্ঞান আর যুক্তি মাথা নত করে প্রধান আধারে আশ্রয় করেছিল। তারই ছায়া বয়ে এনেছে এই বাংলাদেশে সংবিধানে বিসমিল্লাহ আর রাষ্ট্রধর্ম নামে মিথ্যা ধর্ম সংযোজনের মাধ্যমে। রাসূলুল্লাহ কোনো দিন কোনো সময় রাষ্ট্রধর্ম বলে কিছু বলেননি। বাস্তবিকভাবে রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। যদি রাষ্ট্রের কোনো ধর্ম থাকে তবে তা হলো অ্যাবসলিউট জাস্টিস বা নিরঙ্কুশ ন্যায়। এই ন্যায়বোধ হলো রাষ্ট্রধর্ম, যাকে কেন্দ্র করে একটি রাষ্ট্র বিকশিত হয়। সমাজভিত্তিক রাজনৈতিক প্রক্রিয়ার নীতিসমূহের অনুশীলনের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল। নেশন স্টেট একটি জ্ঞান, সেই জ্ঞান উপলব্ধি করতে জ্ঞান লাগে। সেই জ্ঞান আমাদের নেই, সেই জ্ঞান কর্পূরের মতো উড়ে গেছে। কেন এমন হলো? স্পষ্ট বয়ানে সে কেনর উত্তর দিতে মনে ভীতি আসে। ভীতি একটি স্বাভাবিক উপাদান ব্যক্তির জীবনে। যে সমষ্টি পাপে আকীর্ণ হয়ে আছে, বাস্তবিক তারা কি সত্যি সমষ্টি নাকি সমষ্টির অপচ্ছায়া? আজ বাংলাদেশে যারা সমষ্টি নামে আবির্ভূত হয়েছে তারা প্রকৃত কোন সমষ্টি? আমার এই বয়ান কোনো শাসকের অনিয়ম, স্বেচ্ছাচারিতার পক্ষে অন্ধ অনুসারীর বয়ান নয়। আমার মানসিক অবস্থান সমষ্টির চেতনার প্রকৃতির অনুসন্ধান এবং পতিত চেতনার স্বরূপ উন্মোচন করা। প্রক্রিয়া অনুসরণ করে করে সমষ্টিকে নীতি আদর্শ শেখাতে হয়। সেই প্রক্রিয়া অনুসরণ হয়েছিল, অনুসরণ সফলতা পেয়েছিল, সমষ্টি শুদ্ধ হয়েছিল। বাংলাদেশের জন্ম হলো সমষ্টির শুদ্ধ রাজনীতির পরিণাম। সমষ্টি আবার অশুদ্ধ হয়ে গেল কেন? স্বাধীনতা অব্যবহিতকালের জাতীয় নীতিসমূহকে ধর্মকরণ শীর্ষক প্রকল্পগুলোর বড় ফলাফল হলো শুদ্ধ সমষ্টি পুনরায় অশুদ্ধ হয়ে যাওয়া। চেতনা, আদর্শ, ভাব ইত্যাদি যে কোনো জাতির গৌরব আর ঐশ্বর্য। ভাবের বিনাশ মূলত সমষ্টির সামগ্রিকতার বিনাশ। বাঙালি জাতীয়তাবাদ মূলত বাঙালি জাতিগোষ্ঠীর অন্যতম ভাব। ভাবের ভাবনায় জন্ম নিয়েছে বাংলাদেশ। ক্ষমা করে দাও ধানমন্ডি 32, ক্ষমা করে দাও স্মৃতির মিনার।